আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই সংবাদ শিরোনাম। বছরের পর বছর ধরে চট্টগ্রাম বন্দরের বিশাল এলাকা অসাধু ব্যবসায়ীদের দখলে, ব্যাহত হচ্ছে পণ্য ওঠানামা কার্যক্রম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা লাউঞ্জ করায় খুশি প্রবাসী কর্মীরা, কম দামে মিলছে স্বাস্থ্যসম্মত খাবার, রয়েছে আধুনিক সুযোগ সুবিধা। ফ্যাসিস্ট শেখ হাসিনাই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে অভিযোগ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনায় জড়িতদের ছাড় হুঁশিয়ারি দুই উপদেষ্টার। এবং সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাসকে আটকের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, 24 ঘণ্টার আলটিমেটাম। চট্টগ্রাম বন্দরে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে নিলামের পণ্য। প্রায় 10,000 কন্টেইনার ভর্তি এসব নিলামযোগ্য পণ্য দখল করে রেখেছে বন্দর ইয়ার্ডের প্রায় 20% জায়গা। এতে করে ব্যাহত হচ্ছে পণ্য ওঠানামার স্বাভাবিক কার্যক্রম। বছরের পর বছর ধরে পড়ে থাকা এসব পণ্যের নিলামের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি বন্দর ব্যবহারকারীদের। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। নিয়ম অনুযায়ী 30 দিনের মধ্যে আমদানিকৃত পণ্য খালাস করার কথা থাকলেও কখনো আমদানিকারকরা ইচ্ছাকৃত ফেলে রাখেন আমদানি করা পণ্য। নিয়মতান্ত্রিক জটিলতার কারণেও আটকে থাকে অনেক কন্টেইনার। এর ফলে বন্দর ইয়ার্ডে বিশাল অংশ দখল করে রাখে এই আটকে পড়া কন্টেইনার। গেল 25 নভেম্বর চট্টগ্রাম বন্দরে এমন কন্টেইনার ছিল প্রায় 10,200, আর বন্দরে এদিন মোট কন্টেইনার ছিল প্রায় 35,000 একক। অর্থাৎ মোট সংরক্ষিত কন্টেইনারের মধ্যে প্রায় 33% কন্টেইনারই নিলামযোগ্য। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, ডাম্পিং স্টেশন ও আইনগত জটিলতা ছাড়াও নানা কারণে খালি করা যাচ্ছে না এসব কন্টেইনার। এ নিয়ে বন্দর কর্তৃপক্ষ আছে বিপাকে। তবে দ্রুত সময়ের মধ্যেই ইয়ার্ড খালি করতে কাজ করছে তারা। 60% রিজার্ভ ভ্যালু, 60% না হলে আমি এটা দিতে পারবো না। 60% না হলে আমাকে আবার সেকেন্ড নিলামে যেতে হয়। তখন দেখা আবার 1 মাস দেরি হয়, সেকেন্ড নিলামে গেল। আলটিমেটলি পণ্যটা আসা মানে যখন নিলামযোগ্য হয়ে গিয়েছে কিন্তু 30 দিন পরেই, কিন্তু দেখেন আমার যে প্রসেসগুলি আছে, প্রসেসগুলি আইনগত প্রক্রিয়াগুলি করতে করতে আমাকে 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে। আমরা বারংবার তাগাদাই দিয়ে যাচ্ছি। আসলে এটা আমাদের যে গুরুত্বপূর্ণ স্পেস দখল করে আছে, এইটা যদি দ্রুত ডেলিভারি যেত কিংবা দ্রুত নিষ্পত্তি হতো, তাহলে আমরা আরো অনেক ইম্পোর্ট কন্টেইনার রাখতে পারতাম। এগুলো আমাদের বন্দরের যে জায়গাটা, সেই জায়গার বিপরীতে আমরা ভাড়াটা পেতাম। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বছরের পর বছর নিলাম নিষ্পত্তি না হওয়া কন্টেইনারগুলো এভাবে পড়ে থাকায় সরকার রাজস্ব যেমন হারাচ্ছে, তেমনি কন্টেইনারগুলো হয়ে যাচ্ছে ব্যবহারের অযোগ্য। অন্যদিকে আর্থিক লোকসান গুনতে হচ্ছে শিপিং লাইনগুলোকেও। যে পণ্যগুলো রয়ে গেছে সেই পণ্যগুলো কিন্তু বিভিন্নভাবে কিন্তু এগুলো আমদানি করা পণ্য, এবং এই পণ্য আমদানি করতে কিন্তু আমাদের যে দেশ থেকে কিন্তু ডলারগুলো চলে যাচ্ছে, সেই ডলারগুলো আসার কিনে আনা পণ্যগুলো আমরা যদি ধ্বংস করতে হয়, তাতে করে আমাদের একভাবে বলা যায় যে পণ্যগুলোর বিপরীতে আমরা ডলারগুলোই ধ্বংস করছি। আইনের পরিবর্তন তো অবশ্যই দরকার, কারণ একটা মালের জেনুইন দাম আছে। হয়তো সেটা 50,000 টাকা 40,000 হতে পারে, কিন্তু সেটা তো 5,000 হতে পারে না। তো এখন যদি কেউ এরভাবে বসে থাকে যে আমরা 5,000-এর বেশি দিব না সিন্ডিকেট করে, তাহলে কাস্টমসও তো আটকে যায়। সেই ক্ষেত্রে এমন কিছু করা দরকার যে কাস্টমসের এখানে আইনকে আরও স্ট্রং করা দরকার। সম্প্রতি দাম না ওঠায় 74টি গাড়িকে স্ক্র্যাপ আকারে নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। তবে বন্দর সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনে আইন সংস্কার করে নিলাম প্রক্রিয়া সহজ করার পাশাপাশি সুযোগ সন্ধানী আমদানিকারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। প্রবাসীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মিত প্রবাসী লাউঞ্জ যেন প্রবাসীদের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের সম্মাননার নিদর্শন, যেখানে মনোরম পরিবেশের স্বল্প মূল্যে মিলছে স্বাস্থ্যসম্মত খাবার, রয়েছে আধুনিক সকল সুবিধা। শুধু প্রবাসীরাই নয়, তাদের স্বজনদের জন্য রয়েছে সুবিশাল ওয়েটিং লাউঞ্জ। বেবিচক চেয়ারম্যান বলছে, প্রবাসীদের সুরক্ষায় নেওয়া হবে সকল ব্যবস্থা। একরামুল হক পাপনের ক্যামেরায় তরিক ইসলামের প্রতিবেদন। প্রথম দেখায় মনে হতে পারে এটা কোনো ভিআইপি লাউঞ্জ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য নির্মিত এমন সুন্দর ও সুবিশাল প্রবাসী লাউঞ্জ দেখে অবাক হলেও
যাদের রক্ত ঘামে সচল দেশের অর্থনীতি, তাদের সেবা দিতেই এমন আয়োজন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্মিত এ প্রবাসী লাউঞ্জে মিলছে সকল সুবিধা। অন্তর্বর্তীকালীন সরকারের এমন পদক্ষেপে খুশি প্রবাসীরা। এই বসার জায়গা করছে, খাওয়ার ব্যবস্থা করছে। আগে একটা কফি খেতাম 50 টাকা 100 টাকা দিয়ে, আর সেখানে এখন 20 টাকা দিয়ে খাইতে পারি। সবার জন্য সাশ্রয় হয়েছে। এখন লাঞ্চ সিস্টেম চালু করছে, দেখে অনেক খুশি হয়েছি। মানে যারা খরচে যায় বিমানবন্দর কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই, প্লাস প্রবাসী কল্যাণ যে লঞ্চ করছেন আমি অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। প্রবাসীদের যাত্রা স্বস্তিদায়ক করতে সেবার মান বাড়ানো হবে বলে জানান বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। প্রবাসীদের যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা বেশি করে, তাদেরকে যেন আমরা ভালোভাবে সবকিছু সাপোর্ট দিতে পারি। এয়ারপোর্টে আসার পর আমরা যাত্রীর মানটাকে সর্বোচ্চ, এখানে আমাদের বড় গুণগত পরিবর্তন করতে হবে। বাইরে নিরাপত্তা গার্ড দেওয়া আছে যাতে ওনাদের কোনো জিনিসপত্র খোয়া না যায় বা হারিয়ে না ফেলেন। তো খুব আনন্দে ওনারা কাছে, দেখতে ভালো লাগে। উই অলসো ফিল গুড। শুধু প্রবাসী নয়, তাদের স্বজনদের জন্যও রয়েছে আধুনিক সুবিধার সুবিশাল ওয়েটিং লাউঞ্জ। এখানেও মিলবে কম টাকায় স্বাস্থ্যসম্মত খাবার, বাচ্চাদের জন্য কিডিং জোন, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা সহ সকল সুবিধা। আগে এসে বাইরে বাইরে ঘোরা লাগছে, রোদের ভিতরে বেশি কষ্ট করা লাগছে, সমস্যা আছে। এখন আরামে বসে আছি, সুন্দর ব্যবহার। তখন তো এরকম এত সুন্দর পরিবেশ ছিল না। এখন যে পরিবেশটা হয়েছে, এটা একটা আমাদের মান সম্মানের একটা অনেক ঊর্ধ্বে উঠছে, এবং বাংলাদেশের একটা বিমানবন্দরের আন্তর্জাতিক পর্যায়ে এটা সুন্দরভাবে প্রকাশ পাইছে। দেশের মাটিতে প্রবাসী ও তার স্বজনদের জন্য এ সম্মান দেশের প্রতি তাদের দায়বদ্ধতা আরও বাড়াবে বলেও জানান রেমিটেন্স যোদ্ধারা। প্রবাসীদের সেবা ও সুরক্ষায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন এক বদলে যাওয়া নাম, যেখানে প্রবাসীদের জন্য রয়েছে প্রবাসী লাউঞ্জ আর তার স্বজনদের জন্য রয়েছে সুবিশাল ওয়েটিং লাউঞ্জ, যেখানে স্বল্প মূল্যে মিলছে খাবার, রয়েছে অত্যাধুনিক সকল সুবিধা। তরিক ইসলাম, এটিএন বাংলা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শিক্ষার্থীদের কোনো উস্কানিতে পা না দেবার আহ্বান জানান তিনি। সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতের কোনো ঘটনা ঘটেনি। কয়েকজনের মৃত্যুর বিষয়টি গুজব। হতাহতের কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যায়নি। পরে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। সরকারের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করাই ষড়যন্ত্রকারীদের লক্ষ্য। তথ্য উপদেষ্টা জানান, দৈনিক প্রথম আলোতে ভাঙচুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। পরিকল্পনা না থাকলে আসলে একদিনে এতগুলো ঘটনা, এটা তো আর কাকতালীয় না। তো আমরা এটা অবশ্যই এটা মনে করছি নানা পক্ষের এখানে পরিকল্পনা আছে, এবং সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যেই বিগত ফ্যাসিস্ট সরকার, তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিছুদিন ধরেই ঢাকার বিভিন্ন কলেজে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। আমরা ঢাকা কলেজের দিকেও এর আগে দেখেছি, এবং আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ছাত্ররা যেন ধৈর্য সহকারে সমাধান করার আহ্বান জানিয়েছি। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। তাদের অর্থায়নে দেশে বিশৃঙ্খলা হচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার রাতে ছাত্র আন্দোলনে অংশ নেওয়া 19টি ছাত্র সংগঠনের নেতাদের সাথে আলোচনা শেষে একথা জানানো হয়। এ সময় সপ্তাহব্যাপী ছাত্র সংহতি ঘোষণা করে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে আলোচনা করে ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও জানান তিনি। যে গত 3টা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে, দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। কারণ তাদেরকে আমরা যদি ফিনান্সিয়ালি ক্রিপল না করা যায় আইনগতভাবে, তাহলে যে বিদেশে বসে তাদের যে ষড়যন্ত্রগুলো তারা করছে বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে আসার জন্য, সেই ষড়যন্ত্রগুলো অব্যাহত থাকবে। সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। জাতীয় নাগরিক কমিটির পরিধি বাড়িয়ে যুক্ত করা হয়েছে সমন্বয়ক সার্জিস আলম সহ আরও 45 জনকে।
সোমবার জাতীয় নাগরিক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে চলমান রাখতে ৪৫ জন ব্যক্তি নিয়ে কেন্দ্রীয় সদস্য ঘোষণা করা হয়েছে, যাদের মধ্যে আছেন সার্জিস আলম, আলী আহসান জোনায়েদ, দেবাশিস চক্রবর্তী, মোহাম্মদ এজাজ সহ অন্যরা। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ডিবি হেফাজতে নেয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় রাতে মিছিল ও সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী পুরুষ। রাঙ্গামাটিতে পুলিশি বাধা উপেক্ষা করে সোমবার রাতে শহরের পৌরসভা চত্বর থেকে মিছিল শুরু হয়। এটি শহরের বনরূপা ঘুরে পৌরসভা চত্বরে এসে সেখানে ঘণ্টাব্যাপী সমাবেশ করে বিক্ষোভকারীরা। চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জাগরণী মঞ্চ। সোমবার রাত 8:30টার দিকে হিন্দু সম্প্রদায়ের লোকজন নাটোর শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এই সময় বক্তারা অবিলম্বে চিন্ময় দাসের মুক্তি দাবি করেন। এদিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে 24 ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে সারা দেশে বৃহত্তর কর্মসূচির আলটিমেটাম দেওয়া হয়েছে। সোমবার রাতে লক্ষ্মীপুরের প্রতিবাদ মিছিল শেষে যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা আলটিমেটাম দেন। এর আগে শহরের শ্যামসুন্দর জিউর আখড়া থেকে লক্ষ্মীপুর জেলা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে প্রতিবাদ মিছিল বের করা হয়। রোববার বিকেলের দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ডিবি পুলিশ। তথাকথিত অহিংস গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব আলমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। একটা সময় ছিল যখন নদীবন্দর হিসেবে পুরো উপমহাদেশে খ্যাতি ছিল নারায়ণগঞ্জ নৌবন্দরের। কালের পরিক্রমায় সেই ব্যস্ততা আর নেই। লঞ্চ চলাচল নেমে তলানিতে ঠেকেছে। 200টি থেকে কমে এখন চলাচল করছে মাত্র 31টি। যাত্রী সংখ্যা কমে যাওয়ায় ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন লঞ্চ মালিকরা। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল সালামের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠা একসময়ের ব্যস্ততম নদীবন্দর নারায়ণগঞ্জ। হাজার হাজার যাত্রীর পদচারণায় মুখর থাকত বন্দর এলাকা। প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী এই বন্দর এখন মৃতপ্রায়। ব্যবসা গুটিয়ে নিচ্ছেন লঞ্চ মালিকরা। এজন্য তেলের দাম বৃদ্ধি, কর্মচারীদের খরচ আর যাত্রী সংকটকে দায়ী করছেন তারা। মুন্সিগঞ্জ, চাঁদপুর, মতলব, নড়িয়া, কুমিল্লা, রামচন্দ্রপুর, ফরিদপুর, সুরেশ্বর, বরিশাল সহ দূরপাল্লার অনেক এলাকার মানুষ নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে যাতায়াত করত। কিন্তু এখন 5টি নৌপথে চলাচল করছে লঞ্চ। যাত্রী সংকটের কারণে এ নৌপথগুলোতেও লোকসান গুনছেন ব্যবসায়ীরা। চলাচল বন্ধ হওয়ার উপক্রম। আগে একটা লঞ্চে 500-600 যাত্রী আসতো নিম্নে, আর এরপরে এবারে মনে করেন ব্রিজ হওয়ার পরে এবারে লঞ্চের যাত্রী একবারে কমে গেছে। মনে করেন কত সাইরানির একানিও নাই। মালিকের সম্পদ এখন এমন পর্যায়ে আছে, গাড়ি বাঁধা রাখতে পারে না, চালিয়ে রাখতে পারে না। কারণ চালিয়ে রাখতে হলে স্টাফ আছে, স্টাফের বেতন ভাতা আছে। এখন সম্পদ করে তো সম্পদ গাড়ি বাঁধা রাখা সম্ভব না। কিছুদিন আগেও 75টি লঞ্চ এই টার্মিনাল থেকে চলাচল করত। এখন মাত্র 31টি লঞ্চ কোনো রকমে টিকে আছে। তাছাড়া বারবার দুর্ঘটনার কারণে যাত্রীরা ছোট লঞ্চে যাতায়াত করতে ভয় পাচ্ছেন। নতুন নতুন সড়ক হয়েছে, ব্রিজ হয়েছে, সেই ব্রিজ এবং রাস্তায় সিএনজি, অটোরিকশা এবং আপনার 4 চাকার বিভিন্ন যানবাহনের চলাচল বৃদ্ধি পেয়েছে। মানুষ সেগুলোর উপর নির্ভরশীল হয়ে গেছে। লঞ্চে এখন ওইসব এলাকার মানুষ নারায়ণগঞ্জে তেমন একটা আসে না। ব্যবসা নিয়ে হতাশা প্রকাশ করলেন বাংলাদেশ নৌ পরিবহন যাত্রী লঞ্চ মালিক সমিতির সভাপতি। সড়কপথে যোগাযোগ সহজ হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে এই সংকটের জানান তিনি। যে সমস্ত জায়গায় আমরা লঞ্চগুলি চালাই, মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে, চাঁদপুর ডিস্ট্রিক্টে, ঠিক আছে, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায়, প্লাস শরীয়তপুর, এই সব মিলে আমরা যে জায়গায় লঞ্চগুলি চালাই, এই জায়গার ভিতরের রাস্তাগুলি অনেক উন্নত হয়েছে, যা মানুষ সড়ক পথে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। নারায়ণগঞ্জের টার্মিনাল তার হারানো গৌরব ফিরে পাবে
এমনটাই প্রত্যাশা লঞ্চ মালিকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের প্রথমবারের মতো ইন্টার্নি শেষ করা বিদেশি শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিদায় দিল আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 বছর ধরে এই প্রতিষ্ঠান থেকে গ্রহণ করা শিক্ষা দেশে ফিরে কাজে লাগাবেন বলে জানান তারা। যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার জানান, আদ্দিন তার শিক্ষা কার্যক্রম দেশগণ্ডি ছাপিয়ে ছড়িয়ে দিচ্ছে বিদেশেও। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। 2012 সালে যশোর সদর উপজেলার পুলেরহাটে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। 7ম ব্যাচ থেকে দেশি শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হয়। এই সময় নেপাল ও ভারত থেকে শিক্ষার্থীরা ভর্তি হওয়া শুরু করে এখানে। এই বিদেশি শিক্ষার্থীরাই তাদের 6 বছরের কোর্স ও ইন্টার্নি শেষ করেছে। 7ম ব্যাচে 31 জন বিদেশি শিক্ষার্থী শেষ করল তাদের পড়াশোনা। বর্তমানে মেডিকেল কলেজের 13শ ব্যাচ চলছে। প্রতিষ্ঠানটিতে মোট ছাত্রী সংখ্যা 389 জন, এর মধ্যে নেপাল ও ভারতের 119 জন শিক্ষার্থী। मैं यहाँ पे सब लोगों से मिली, जब हम लोग टीचर्स से मिले हमारे फर्स्ट ईयर में, मारूफा मैम हो या जो भी थे हमारे जो भी लेक्चरर्स थे, प्रोफेसर्स थे, जब हम लोग उनसे मिले तो उन लोगों ने इतनी अच्छे से हमें हर चीज एक्सप्लेन किया, हर चीज पढ़ाया और बहुत ही सपोर्ट किया हम लोगों को। इट हैज बीन अ ग्रेट like journey. It taught me so much and I learned from the mistakes I made. I learned from the progress I have made. Where I was few years back, I have progressed from that place. আদ্দিনের সুনাম দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়বে এমনটাই মনে করেন যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। আমরা মনে করি যে তারা আদ্দিন সকিনা মেডিকেল কলেজ থেকে যে শিক্ষা, মানবতা, অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করেছে, তারা যেন তাদের নিজ দেশে গিয়ে সেই সফলতা সাফল্যের সাথে তারা যেন অগ্রসর হতে পারে এবং বিস্তীর্ণ থেকে আরো বিশাল পরিসরে তারা পারফর্ম করতে পারে। ইন্টার্নি শেষ করা বিদেশি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুল ও ক্রেস্ট দেয়া হয় বিদায়ী শিক্ষার্থীদের। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও পিঠা উৎসবের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম, উপাধ্যক্ষ মেহেরুন্নেসা ও গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার তাসমিয়া ইসলাম। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে পার্টেক্স খেলার খবর। অ্যান্টিগা টেস্ট জিততে শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন 225 রান। ওয়েস্ট ইন্ডিজের দরকার 3 উইকেট। 334 রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 109 রান। এর আগে তাসকিনের গতির ঝড়ে 152 রানের দ্বিতীয় ইনিংসে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। 181 রানে পিছিয়ে থেকেও কেন প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, এ নিয়ে আলোচনা কম হয়নি, কিন্তু সিদ্ধান্তটি যে ভুল ছিল না তার প্রমাণ দিয়ে দেন তাসকিন আহমেদ। কন্ডিশনের সুবিধা নিতে দিনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে আঘাত হানতে থাকেন টাইগার পেসাররা। 89 রানে 4 উইকেট হারায় স্বাগতিকরা, তার 3টি নেন তাসকিন। একই জায়গায় বল করে প্রতিপক্ষ ব্যাটারদের অস্বস্তিতে ফেলতে থাকেন টাইগার পেসার। তার বোলিং তোপেই ক্যারিবীয়দের ইনিংস ঘুরিয়ে যায় 152 রানে। 64 রানে 6 উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং রেকর্ড করেন তাসকিন। 334 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে যেভাবে উইকেটে পড়ে থাকতে হতো সফরকারী ব্যাটারদের, তা পারেননি মাহমুদুল হাসান জয়, জাকির হাসান মমিনুলরা। 45 রানের ইনিংস খেলে একাই লড়াই করেছেন মেহেদী হাসান মিরাজ। দিন শেষে জাকের আলী 15 আর হাসান মাহমুদ অপরাজিত 0 রানে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। বছরের পর বছর ধরে চট্টগ্রাম বন্দরে বিশাল এলাকা অসাধু ব্যবসায়ীদের দখলে, ব্যাহত হচ্ছে পণ্য ওঠানামা কার্যক্রম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা লাউঞ্জ করায় খুশি প্রবাসী কর্মীরা। কম দামে মিলছে স্বাস্থ্যসম্মত খাবার, রয়েছে আধুনিক সুযোগ সুবিধা।
ফ্যাসিস্ট শেখ হাসিনাই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে অভিযোগ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনায় জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি 2 উপদেষ্টা। এবং সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাসকে আটকের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, 24 ঘন্টার আলটিমেটাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।